নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো। আপনারা জানেন যে আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি তৃতীয়বার নোটিশ পাওয়ার পর আজ ইডি দফতরে যান এবং সেখানে 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি যা যা নথি চাওয়া হয়েছিল ইডির পক্ষ থেকে সমস্তই জমা দিয়েছেন এমনটাই জানান। যা যা নথি তার কাছে চাওয়া হয়েছিল জমা দিয়েছেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে ইডির জিজ্ঞাসাবাদের পর যখন বেরিয়ে আসেন জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার টেলিফোন লাইনে। দেবপম, কি খবর রয়েছে? জিজ্ঞাসাবাদের পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে আজকে ইডি তলব করেছিল দ্বিতীয়বার সমনের জন্য এবং দ্বিতীয়বার সমনেতে তিনি সাড়া দিয়ে আজকে বেলা 1টার সময় সিটিও কমপ্লেক্সের ইডির দপ্তরে আসেন। সঙ্গে ছিলেন তার আইনজীবী এবং প্রায় 5 ঘন্টা ইডি সূত্রে খবর প্রায় 4.5 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাদের বয়ান রেকর্ড করা হয়। বয়ান রেকর্ডেতে তারা লিখিত আকারে নেন। এর পাশাপাশি যে টাকাটা ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে গিয়েছিল সেই অ্যাকাউন্টের হিসেব কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন, এমনটাই তিনি দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে। এবং তিনি কোঅপারেট করেছেন, যেই কোঅপারেশনের ফলে ইডি তদন্তকারী অফিসাররা যেরকম সন্তুষ্ট সেরকম তিনিও সন্তুষ্ট। তিনি সব রকম কোঅপারেট করেছেন এমনটাই তিনি জানিয়েছেন ইডি সংবাদ মাধ্যমকে। তোমাকে বলে রাখি যে কেন তিনি টাকা নিয়েছেন বা কি বিষয়ে তিনি টাকা নিয়েছিলেন, কোর্ট থেকে টাকা এসেছিল, এই বিষয়তে প্রশ্ন করা হলে তিনি এই প্রশ্নগুলি এড়িয়ে যান। এবং ইডি সূত্রে এখনো যেটা জানা যাচ্ছে যে তার যে বয়ান, সেই বয়ান তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পর তারা সিদ্ধান্ত নেবেন যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও তলব করবেন কিনা। কিন্তু এখনো পর্যন্ত ঋতুপর্ণার বক্তব্য অনুযায়ী তিনি যে টাকার হিসেব যেটা বলা হচ্ছিল সেই হিসেবের কি কোথা থেকে টাকা এসেছিল এবং কি করতে খরচা হয়েছে সেটা তিনি তাদের আধিকারিকদের ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। একটা বিষয় দেবপম জানতে চাইবো যে যে নথি তার কাছে চাওয়া হয়েছিল তা তিনি দিয়েছেন এমনটাই তিনি দাবি করেছেন। কি বিষয়, কোন সংক্রান্ত নথি তার কাছে চাওয়া হয়েছিল সে বিষয়ে কিছু কি আলোকপাত করেছেন? না, সে বিষয়ে আলোকপাত না করলেও আমরা ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় যখন একটা মোটা টাকার অঙ্ক দেখা গেছে যে মানি ট্রেল, সেই মানি ট্রেল খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা টাকার ফ্লো অঙ্ক ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাকাউন্টে ঢুকেছিল। এখন প্রশ্ন হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত সেই অ্যাকাউন্ট থেকে কেন টাকা নিয়েছিলেন। সেই সময় কিন্তু তুমি জানো এই ধরনের স্ক্যামেতে বহু মন্ত্রীদের সাথে টলিউডের একটা যোগাযোগ থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানেতে নেতারা অভিনেত্রীদের নিয়ে যান বিভিন্ন উদ্বোধন বা বিভিন্ন প্রমোশন এই ধরনের অ্যাক্টিভিটিতে। কি কারণে তার সাথে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেটা এখনো স্পষ্ট না হলেও মোটা টাকার অঙ্ক কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই অ্যাকাউন্টে কেন তিনি নিয়েছিলেন সেটা তিনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে তার অ্যাকাউন্টেন্ট তিনিও ছিলেন, তিনিও পুরো বিষয়টি ক্ল্যারিফাই করেছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে যেটা জানানো যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বেরিয়ে গেছেন এবং তাকে এখনো পর্যন্ত আরেকবার তলব করবে কি করবে না সেটা সময় সাপেক্ষ। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা জানিয়েছেন তিনি যে বেরিয়ে গেলেন, তিনি বেরিয়ে যাবার পর তার যে বয়ান সেই বয়ানাতে সন্তুষ্ট ইডি তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ দেবপম। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ, বিজেপি কর্মীদের। অভিযোগের তীর ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের দিকে। অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত বিজেপি। দুপক্ষের বিক্ষোভকারী বিজেপি কর্মীরাই বচসায় জড়িয়ে পড়ে। পরাজিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে দলীয় বিক্ষোভে চরম অস্বস্তিতে বিজেপি। খুঁজতে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির কেন্দ্রীয় দল। রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেবদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। বিজেপি ভার্সেস বিজেপিতে উত্তাল হয়ে ওঠে আমতা এলাকা। একদিকে দক্ষিণ 24 পরগনার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দার, উল্টো দিকে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। কেন্দ্রীয় দলের সামনে দলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি। বুধবার দল অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত করে। 7 দিনের মধ্যে উত্তর দেওয়া না হলে শাস্তির মুখে পড়তে হবে অভিজিৎ দাসকে। না, আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে, আর এটা আমার বাড়িও নয়, এটা হচ্ছে আমার অফিস। সেখানে আছেন 70-80 জন। এখানে মাননীয় শুভেন্দু দা এসেছিলেন, মাননীয় দিলীপ দা এসেছেন,
ব্যাস, আমাদের সমস্যা তো আমাদেরই মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দিয়ে দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এদিন বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল ডায়মন্ড হারবার পৌঁছায়। আলতাবেরিয়া যাওয়ার পথে তাদের আটকায় বিজেপির কর্মী সমর্থকেরা। কি অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে? লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারান হেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বচসা অশান্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে না থাকার অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে। কে কি বোঝাচ্ছে আমার তো জানা দরকার নেই। আমি কোনো পার্টির ভিতরের বিষয় নিয়ে আমি মিডিয়াকে কোনো কিছু বলবো না। এই ভোটে কি হয়েছে না হয়েছে, অভিষেকের কয়লা গরু পাচারের টাকা কার পকেটে কি ঢুকেছে না ঢুকেছে, সে অভিষেক জানে, আর যারা নিয়েছে তারা জানে, আমি তো জানি না। অভিষেকের গড়ে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ তৃণমূলের। প্রথম বিজেপির গানে থাপ্পড়টা খেলো শুভেন্দু অধিকারী, তারপর নতুন নাটক করলেন, প্রতিনিধি দল আনার নাটক। সেই দলের সামনে কি হলো, কালকে বিজেপির কর্মীরাই প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখালেন। অর্থাৎ পরিষ্কার বিজেপির অন্তর্কন্দল যেভাবে বেআব্রু হয়ে পড়েছে, এবং আজকে তার ফলশ্রুতিতে বাংলার মানুষ 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে। যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার আবাসের টাকা আটকে, যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার 100 দিনের টাকা আটকে, সেই বিরোধীদের বর্জন করেছে এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। ভোটে হেরে কোণঠাসা অভিজিৎ কি উত্তর করবেন নেতৃত্বের কাছে? সেই উত্তরে কি সন্তুষ্ট হবেন সুকান্ত মজুমদারেরা? শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বাংলায় সন্ত্রাস। জেলার সারাদিন এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন। নন্দীগ্রামের খবরে নজর রাখবো। সেখানে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। জানা যাচ্ছে সিপিএম, আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা, এবং এই সংঘর্ষের ঘটনায় কিন্তু একাধিক জন আহত হয়েছেন এবং এই ঘটনা ঘিরে নন্দীগ্রাম যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বঙ্কিম মোড়, যেখানে রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল ও আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক সংঘর্ষে বারবারই আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। এবার যে খবর পাওয়া যাচ্ছে তা হলো বঙ্কিম মোড়, অর্থাৎ কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বঙ্কিম মোড়, সেখানে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। লোকসভা নির্বাচনের ফলের পরই কিন্তু আবারও 2-3 সপ্তাহের মাথায় একই ধরনের ঘটনা, যেখানে একাধিক আহত। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বঙ্কিম মোড়ে রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতে আইএসএফ এবং সিপিআইএম তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ নস্যাৎ করেছে সিপিআইএম। অপরদিকে বিজেপি দাবি করছে যে ওই এলাকায় গরু চুরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আর তারপর সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল এই ঘটনায় রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। এদিকে ইতিমধ্যে আইএসএফ এর ব্লক সভাপতি শবে মিরাজ আলীকে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে, এই খবরও পাওয়া যাচ্ছে। চোখ রাখবো পরের খবরে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত আলিপুরদুয়ারের হলং বন বাংলো, ধুলিসাৎ। এত বছরের ইতিহাস। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান বন দফতরের। সত্যি কি শর্ট সার্কিট নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে আরো কোনো কারণ রয়েছে? খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে ঐতিহ্যবাহী ডুয়ার্সের হলং বাংলো। আগুনের লেলিহান শিখার দিকে তাকানো দায়। বাংলোর সামনে মানুষের ছুটোছুটি। আগুন নেভাতে তখন প্রাণপাত করছেন এলাকাবাসীরা। সাধারণ মানুষ থেকে পুলিশ, দমকল, চেষ্টার খান্তি ছিল না কোথাও। তারপরেও শেষ রক্ষা হলো না। চোখের সামনে পুড়ে খাক হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বাংলো। 16 জুন থেকেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ডুয়ার্সের সমস্ত জঙ্গল, তাই পর্যটকের চাপ নেই। হলং বাংলোও ছিল পর্যটক শূন্য, তাই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হতাহতের খবর নেই। বন দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বুধবার তদন্তের কাজে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল ভাস্কর জেভি। সঙ্গে ছিলেন ডিএফও পারভিন কাশওয়ান। এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করে যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে
তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি। তদন্তের ব্যাপার আছে, সবই অ্যাঙ্গেলগুলো দেখা হবে। আমরা পুলিশকেও খবর করেছি, ওরা ওদের থেকে ইনভেস্টিগেট করবে। দেখুন কী কারণে লাগলো সেটা আমরা তো এখনই এইভাবে বলতে পারবো না, তো সেটা আমাদের পরবর্তীতে টিম যাবে, গিয়ে তারা ভালো করে আরও বিশদে দেখে তারপরে তারা বলতে পারবে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে যেহেতু প্রচণ্ড ওই থান্ডারস্টর্ম এবং একটা বিদ্যুৎ বিভ্রাট চলছে, তো সেই কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ এই হলং বাংলো, যা নির্মিত হয় 1967 সালে। তারকা থেকে শুরু করে আমজনতা এই বাংলোয় এক রাত কাটাতে মুখিয়ে থাকতেন সকলে, কিন্তু একদিনের অগ্নিকাণ্ডে সব শেষ। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কী করে থাকলো? তো কোনো না কোনো কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে ডুয়ার্সে। এরই মাঝে বাংলোয় অগ্নিকাণ্ড একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সত্যিই কি শর্ট সার্কিট নাকি নেপথ্যে কোনো চক্রান্ত? বৃষ্টির মধ্যেও কিভাবে অগ্নিকাণ্ড? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই বীরবাহা হাঁসদার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। কলকাতা টিভি। এফআইআর সম্পর্কে কিছুই জানেন না, বিস্ফোরক মন্তব্য আহত রেলযাত্রী চৈতালি মজুমদারের। তার অভিযোগের ভিত্তিতে মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সাদা পাতায় সই করিয়ে নেওয়ার অভিযোগ রেলযাত্রীর। রেল পুলিশের এফআইআর ঘিরে উঠছে একাধিক প্রশ্ন, দেখুন। বাক্সের মতন দুমড়ানো মোচড়ানো বগি, ইঞ্জিনের ওপরে উঠে কামড়া, কিন্তু কার ভুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? তদন্ত শুরু করেছে রেলওয়ে সুরক্ষা কমিশনার। রেল পুলিশ থেকেও এফআইআর করা হয়েছে, আর এই এফআইআর ঘিরেই তোলপাড়। এফআইআরে একতরফাভাবে মালগাড়ির চালকের দিকে উঠেছে আঙুল। রাঙাপানিতে রেল দুর্ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। কে এই মহিলা? মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন চৈতালি মজুমদার। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S6 কোচের 13 নম্বর আসনে ছিলেন চৈতালি। চৈতালি মজুমদারের অভিযোগের ভিত্তিতে এফআইআর, দাবি রেল পুলিশের। চৈতালি মজুমদার অবশ্য এই এফআইআর এর দায় নিতে নারাজ, বরং রেল পুলিশের বিরুদ্ধেই তাঁর চাঞ্চল্যকর অভিযোগ। চৈতালির দাবি, দুর্ঘটনায় পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আহত অবস্থায় রেল পুলিশ দফায় দফায় তাঁর কাছে আসে। চৈতালির নাম, পরিচয়, ট্রেনের অভিজ্ঞতার কথা জানতে চায়। সাদা পাতায় সই করিয়ে নেওয়ার অভিযোগ। তার মৌখিক বয়ানের ভিডিওগ্রাফি করা হয়। আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সবকিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো দুটো পুলিশ আসে, তারা আমার নাম, ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। দুর্ঘটনার সময় ট্রেনেই ছিলেন চৈতালি, তাই কোন ট্রেন কত গতিতে এসে ধাক্কা মেরেছে তা একেবারেই জানা সম্ভব না, দাবি চৈতালি মজুমদারের। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তার চাঞ্চল্যকর অভিযোগের পরেই উঠেছে একাধিক প্রশ্ন। স্বয়ংক্রিয় সিগন্যালে ত্রুটি ছিল, ইতিমধ্যেই তা স্বীকার করেছে রেল। তাহলে কিসের এত রাগঢাক? মালগাড়ি চালকের ঘাড়ে দোষ ঠেলতেই কি এফআইআর? কোন পথে এগোচ্ছে তদন্ত? দুর্ঘটনার তদন্তে নেমেছে সিট।
কলকাতা টিভি। অন্যদিকে রেল দুর্ঘটনায় মৃত শঙ্কর মোহন দাসের দেহ ফিরল বাড়িতে। পরিবার পরিজনকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। অভিযোগ, উত্তরবঙ্গ থেকে তার কফিনবন্দি দেহ পরিবারের কাছে ফিরিয়ে আনার ন্যূনতম উদ্যোগ নেয়নি তার সহকর্মী ও রেল আধিকারিকরা। এমনটা কি হওয়ার ছিল? বোধহয় না। এক লহমায় প্রাণ গেল কত মানুষের। মঙ্গলবারই ফুলবাগানের শ্রীকৃষ্ণ দাঁ লেনে কফিনবন্দি হয়ে ফিরল রেল দুর্ঘটনায় মৃত রেলকর্মী শঙ্কর মোহন দাসের দেহ। বৃদ্ধা মা হারালেন সন্তান, স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত শহর কলকাতাও। অবসরের পরেও আরএমএস কর্মী শঙ্কর মোহন দাস নিয়োজিত ছিলেন কাজে। ফিরলেন না শঙ্কর মোহন দাস, রেখে গেলেন 2 ছেলে, স্ত্রী এবং বৃদ্ধ মাকে। এলাকার মানুষজন ছুটে এসেছে তাদের প্রিয় মানুষকে শ্রদ্ধা জানাতে। ছুটে এসেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবু কোথাও গিয়ে দীর্ঘদিন তিনি যে সংস্থার হয়ে কাজ করেছেন তাদের পক্ষ থেকে কোথাও যেন ঘাটতি রয়ে গেল তার প্রতি সম্মান জানানো। তার পরিবার পরিজনকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুপ্তি পান্ডে। পরিবারের অভিযোগ যে পোস্টাল ডিপার্টমেন্টের আরএমএস কর্মী ছিলেন শঙ্করবাবু। সেই ডিপার্টমেন্টের আধিকারিক থেকে সহকর্মীরাও উদাসীন ছিলেন। উত্তরবঙ্গ থেকে তাঁর কফিনবন্দি দেহ পরিবারের কাছে ফিরিয়ে আনা থেকে কোনো বিষয়ে ন্যূনতম উদ্যোগ নেয়নি তার সহকর্মী ও আধিকারিকরা। আর আধিকারিকরা এড়িয়ে গেলেন সেই প্রসঙ্গ। এই বডি আনার ব্যাপারে কিছু কেউ হেল্প করে, আমরা নিজেরা এখান থেকে গাড়ি ঠিক করে 4 জন গেছে। শঙ্কর মোহন দাস মারা যাওয়ার পর তিনি যে সংস্থায় কাজ করতেন, সেই যে আরএমএস, সেখানের কেউ আপনাদের সঙ্গে যোগাযোগও করেনি, এমনকি মৃতদেহটা আনাবার জন্যও কোনো সাহায্য বা ব্যবস্থা কিছু আমাদের জানার মধ্যে নেই। কেন বোর্ড কে বলেছে আপনাকে? সত্যি কথা আমরা অথরাইজডই নই, উই আর নট অথরাইজড। গতকাল আমরা কিছু করবেন না, গতকালকে এসেছিলেন, গতকালকে এসেছিলেন, মানে কি ধরে নিতে হবে যে আপনারা আন্তরিক নন? আপনাদের একই অভিযোগে সরব রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে জাস্ট 1 বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল বালাসোর, আবার আজকে এতগুলো লোক মারা গেল। এই এখানে এসছি একটু বাদে, আবার গড়িয়াহাটে আরেকটা বডি আসছে, সেখানে যাব। কত এই সুরক্ষা কবচ, অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে। এবার ওনাকে যদি ভাবা হয় উনি এধারের না ওধারের নদীর এপারের না ওপারের, তাহলে তো সেই জায়গা থেকে সবটা গুলিয়ে যায়। একটা মানুষ হিসেবে দেখে, একটা যেখানে তিনি কাজ করতেন যারা এক্সটেনশন, এত ভাবার কি সাধারণ মানুষের জন্য ওনাদের সময় আছে? সে তো তার পরিবারের কেউ নয়, সে কোথাকার পশ্চিমবঙ্গের একটা প্রান্তের মানুষ, আজকে কোথায় ছিটকে গেল, কি করলো? যে মানবিকতাটা দিন দিন যেন কিরকম হারিয়ে যাচ্ছে। রেলও উদাসীন রয়ে গেছে, মানবিকতা কি কোথাও হারিয়ে যাচ্ছে? প্রশ্ন কিন্তু রয়েই গেল। ক্যামেরায় সন্দীপ সময়ের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।